ঘাটাল মাস্টার প্ল্যান। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। দেখুন, খুশি হচ্ছেন তার কারণ তিনি তার পরের ভোটের টিকিটটা মানে কনফার্ম করবার জন্য তিনি তার খুশির আবেগটা প্রকাশ করছেন। রাজনীতিবিদ হিসেবে দীপক অধিকারীর খুব একটা সফল প্রজেক্ট ওখানে কিছু নেই। ঘাটাল মাস্টার প্ল্যানের এই জুজু দেখিয়ে আজ থেকে মানে 3টে টার্ম ধরে তিনি তার এমপির টিকিট পাচ্ছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ছাড়া ওই এলাকার অন্যান্য সমস্যাগুলো নিয়ে এমপি মহাশয়কে পাওয়া যায় না, তার কারণ তিনি তার অন্য প্রফেশন নিয়ে ব্যস্ত থাকেন। এতদিন বাদে এই বছর তিনি যখন প্রথম জানতে পারলেন যে এখানে স্টেট তাকে স্পন্সর করে, মানে স্টেটের ফান্ড থেকে তাকে ওই প্রজেক্টের জন্য কিছুটা টাকা দেওয়া হবে, তখন এই বছর প্রথম আমি দেখলাম পার্লামেন্টে মাননীয় দীপক অধিকারী মহাশয় অত্যন্ত অ্যাক্টিভলি প্রশ্ন করেছেন বেশ কিছু আমাদের পার্লামেন্ট সেশনে। এর আগে অধিকাংশ ক্ষেত্রেই তার অ্যাটেন্ডেন্সের সংখ্যা হচ্ছে 10%, 11%। অতএব মোট মানে 100 দিন অধিবেশন হলে তিনি 11 দিন হয়তো গেছেন সর্বসা করলে। ফলে সেই জায়গায় এবং অধিকাংশ দিন ডিবেটে পার্টিসিপেট করেননি, বড় কোনো প্রাইভেট বিল আনেননি, কোনো কোয়েশ্চেন আনসার মানে কিউএনএ সেশনগুলোতে তিনি কোনো প্রশ্ন করেননি। ফলে এই জায়গা থেকে এখন তিনি বলছেন তার একটাই কারণ হচ্ছে যে স্টেট তাকে স্পন্সর করেছে, কিন্তু স্টেট একা স্পন্সর করলে এই প্রজেক্ট উত্তরণ সম্ভব নয়। এখানে কেন্দ্রের ফান্ডটা প্রয়োজন এবং কেন্দ্রের ফান্ডটা স্যাংশন করানোর জন্য আগে স্টেটকে উত্তর দিতে হবে যে তারা অন্যান্য ইরিগেশন প্রজেক্টের জন্য, অন্তত ক্যাগের রিপোর্টে 4 থেকে 5টা প্রজেক্টের কথা বলা হয়েছে, যেই প্রজেক্টগুলো ফেল্ড প্রজেক্ট, সেই ফেল্ডগুলোতে বলা হচ্ছে যে প্রপার রিপোর্ট তৈরি না করেই প্রজেক্ট চালু করে দেওয়া হয়েছে, অথবা যে টাকা এসেছে সেখানে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস রয়েছে, অর্থাৎ টাকা তছরূপের কথা বলা হয়েছে। না, মুখ্যমন্ত্রী সবই জানেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। আমাদের মুখ্যমন্ত্রী জানেন না তার এত বড় থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, তার এত নেটওয়ার্ক রয়েছে, তিনি একটা অত বড় পজিশন অফিস হোল্ড করছেন, তিনি জানেন না এটা হতে পারেন না। তার নির্দেশেই তো এই কাজগুলি হচ্ছে। যদি তিনি না জেনে থাকেন তাহলে তার রেজিগনেশন দিতে হবে, তার কারণ তিনি একটা মুখ্যমন্ত্রী হিসেবে একটা প্রশাসনের মানে মুখ্য অধিকর্তা হিসেবে তিনি বসেছেন, আর এত কিছু হয়ে যাচ্ছে তিনি কিছুই জানতে পারছেন না। এটা তো তার তাহলে মানে মিসম্যানেজমেন্ট এবং তার রাজনৈতিক ব্যর্থতা। তাহলে তাকে পদ ছেড়ে দিতে হবে যে আমি পেরে উঠছি না, আমি ছেড়ে দিচ্ছি, অন্য কোনো এলিজিবল লোককে তাহলে বসানো হোক। আমি বুঝতে পারছি, আমি জানি না, আমার কাছে আমি পেরে উঠছি না, আমি ইনএলিজিবল ক্যান্ডিডেট, অথচ আমি চেয়ারে বসে থাকছি, এটা তো হয় না। ফলে উনি সবই জানেন কিন্তু মিথ্যা কথা বলেন। ভুয়ো ভোটার ঢুকছে, যে ভুয়ো ভোটার কি মাটি খুঁড়ে গজিয়ে উঠছে না আকাশ থেকে টপ করে এসে পড়ছে? ভুয়ো ভোটার রেজিস্ট্রেশন হয় ভায়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই যে এনরোলমেন্টগুলো তৈরি হয় তা সেটা প্রথম স্যাংশন করে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে এই কথা বলা আছে। যদি আগে কোনো আমাদের মানে যেটাই নতুন অ্যাক্ট, যেটা এখনো হয়নি, আমাদের এক্সিকিউট হয়নি, তার আগে পর্যন্ত স্টেটেরই রোল ছিল যে স্টেট আগে ভেরিফাই করবে তারপর সেন্টারের কাছে পাঠাবে। নতুন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এত ঝামেলা হচ্ছে, সেইখানেই প্রথম স্টেটের রোলটাকে অবসলিট করে ইউনিয়নাইজ করা হয়েছে, মানে কেন্দ্রের কাছে সেন্ট্রালাইজ করে নেওয়া হয়েছে যে সেন্ট্রালের এজেন্সির কাছে গিয়েই একমাত্র এটা ভেরিফাই করতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেই ক্ষমতা থাকে যে তিনি নতুন ভোটার হলে সেগুলো এনরোল করা, তার যাবতীয় যা ভেরিফিকেশন সেটা ডিএম করে। তা ডিএমটা তো স্টেট গভর্নমেন্টের প্রশাসনের আন্ডারে, তাহলে সেটা কে দেখছে? ফলে এইগুলো দেখুন, উনি দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলছেন। তার একটাই কারণ হচ্ছে আমরা, এটা আমাদের সামাজিক ব্যর্থতা যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে আমরা সঠিক তথ্য দিয়ে হয়তো রাজনৈতিকভাবে অ্যাওয়্যার করতে পারিনি। সেই জন্য নেতারা যা খুশি বলেন ইত্যাদি মিথ্যা কথা বলেন। কিন্তু এটা স্পষ্ট জেনে রাখুন, ভুয়ো ভোটার যদি ঢুকেও থাকে অ্যাবসলিউটলি স্টেট আগে রেসপন্সিবল। হ্যাঁ, ইলেকশন কমিশনে নিশ্চয়ই তার দায় এড়িয়ে যেতে পারে না, কিন্তু ইলেকশন কমিশন অব্দি রেকমেন্ডেশন পৌঁছচ্ছে কি করে? তার আগে তো স্টেট এনরোল করছে। এখনো পর্যন্ত নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ যেটা হয়েছিল সেইটা এখনো পর্যন্ত যেহেতু এক্সিকিউট হয়নি, তার আগে পর্যন্ত নতুন পুরনো যে সিটিজেনশিপ অ্যাক্টকে এখন ফলো করা হচ্ছে, সেখানেও যদি ন্যাচারালাইজেশনের এগেনস্টে কোনো লোককে সিটিজেনশিপ দেওয়া হয় তাহলে সেটা ভায়া স্টেট গভর্নমেন্টই আগে ভেরিফাই হবে, তারপর হচ্ছে ইলেকশন কমিশনের কাছে বা ইউনিয়ন গভর্নমেন্টের কাছে সেই লিস্টটা পৌঁছবে। ফলে যদি ডিএম যদি মানে না করে উঠতে পারেন তাহলে ডিএম এর ব্যর্থতা, না হলে স্টেট গভর্নমেন্ট উইল বি আনসারেবল। তো এখানে লুকোনোর কিছু নেই, এটা স্টেট এখন নিজের মানে একটা মিথ্যা কথা বলার জন্য এই জিনিসপত্রগুলো করছেন। প্রত্যেক ভোটের আগে আমাদের, আপনি পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে সব জায়গায় যে যে জায়গাতে তৃণমূলের নিজস্ব পছন্দের বিডিও, বিএলআরও ইত্যাদি লোকেরা থাকে না, তাদেরকে রাতারাতি ট্রান্সফার করানো হয়। কারণটা কি? তার কারণটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিডিওরা দাঁড়িয়ে থেকে কোথাও ইলেকট্রিক বন্ধ করান, কোথাও রিগিং করান। দেখা যাচ্ছে স্টেটের পুলিশ বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ এই যে বলা হয় যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছে, এখানেও একটা মিথ্যা কথা। কেন্দ্রীয় বাহিনী স্টেটের নিয়ন্ত্রণেই অপারেট করে,
কেন্দ্রীয় বাহিনী এক্সটার্নাল একটা অর্গানাইজেশন হিসেবে একটা সাপোর্ট দেয়, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে কোথায় ডিপ্লয় করানো হবে, তাকে কতটা কাজে লাগানো হবে, তার পুরো ব্লু প্রিন্টটা কিন্তু রাজ্যের প্রশাসন তৈরি করবে। ফলে কেন্দ্রীয় বাহিনী এসে রাজ্যের পুলিশকে ব্রাত্য করে দিয়ে নিজের মতো করে একেবারে যুদ্ধে এখানে নেমে পড়তে পারে না, তার কিছু প্রোটোকল রয়েছে। এই আইনের ফাঁকগুলোকে ব্যবহার করে এরা যেটা করে সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনীকে ব্রিফই দেওয়া হয় না, তাদেরকে এনে বসিয়ে রাখা হয়। এদিকে রাজ্য পুলিশ তার মতো করে ওখানে সেটিং করে বিভিন্ন জায়গাতে বুথ দখল করছে, রিগিং করছে। বহু জায়গায় এমএলএ এমপিরা দাঁড়িয়ে রয়েছে, ভিতরে ছাপ্পা ভোট চলছে, পুলিশ বাইরে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছে, এদিকে দেদার ভেতরে ছাপ্পা চলছে। এই শুধু এখন ছাপ্পা না, এখন আবার দেখা যাচ্ছে গণনাতেও নাকি ঘাপলা। মানে কোনো কিছুতেই, মানে এতদিন বুথ দখল করে ভোট ইলেকশন পোলিং এর সময় ইস্যু হতো, এখন পোলিংটাকেও উতরে দিয়ে এখন গণনাতে কেউ ব্যালট খেয়ে নিচ্ছে, কেউ ইভিএম ধ্বংস করে দিচ্ছে, এই সমস্ত করছে। ফলে এটা একটা সন্ত্রাসবাদী একটা এজেন্ডা নিয়ে এখানে চলছে এবং এটা সঠিক গভর্নেন্স হচ্ছে না।